ভারতীয় অর্থনীতির রিভিশন ক্লাসের আজকে তার তৃতীয়তম ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো ইনকাম, ন্যাশনাল ইনকাম, আনএমপ্লয়মেন্ট, পভার্টি সম্পর্কে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রধানত তিন প্রকারের হয়ে থাকে, তার মধ্যে প্রথমে মন্ট্রিয়াল ইনকাম। কোনো কাজ করার পর যে অর্থ ব্যক্তি সরাসরি দেওয়া হয়, অর্থাৎ তার হাতে দেওয়া হয়, সেই অর্থকে মন্ট্রিয়াল ইনকাম বলা হয়। যেহেতু এই টাকা শ্রমিক তার পারিশ্রমিক হিসাবে নিজের হাতে দেওয়া হয়, তাই এই টাকার কোনো ট্যাক্স নেওয়া হয় না, তাই একে ব্ল্যাক মানিও বলা হয়। তারপর ডিসপোজেবল ইনকাম। মন্ট্রিয়াল ইনকামের ওপর সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে টাকা বেঁচে থাকে তাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। ট্যাক্স নেওয়ার পর এই ব্ল্যাক মানি হোয়াইট মানিতে পরিণত হয়। অর্থাৎ ডিসপোজেবল ইনকাম হলো সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে টাকা বেঁচে থাকে সেটাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। রিয়েল ইনকাম। ডিসপোজেবল ইনকামের থেকে কোনো বকেয়া থাকলে তা দেওয়ার পর ব্যক্তির হাতে যে পরিমাণ টাকা বেঁচে থাকে তাকে ওই ব্যক্তির রিয়াল ইনকাম বলা হয়। এরপরে আমরা দেখব ন্যাশনাল ইনকাম সম্পর্কে। ন্যাশনাল ইনকাম হলো ফাইন্যান্সিয়াল ইয়ারের কোনো দেশে যে পরিমাণ আয় হয় তাকে ওই দেশের ন্যাশনাল ইনকাম বলা হয়। ন্যাশনাল ইনকাম বলতে আমরা বুঝি ওই দেশের প্রত্যেক ব্যক্তি নিজস্ব আয়, কর্পোরেট আয় অর্থাৎ দেশের ইকোনমিক্যাল ক্ষেত্রে অবস্থিত বিভিন্ন কোম্পানির যে আয়, সেই আয়, সরকারের নিজস্ব আয় এবং বিদেশি ব্যক্তিদের দেশে ইনভেস্টমেন্ট, সমস্ত আয়কে একত্রেই ন্যাশনাল ইনকাম বলা হয়। কোনো দেশের ন্যাশনাল ইনকাম বের করার জন্য সরকার চারটি উপায়ে গণনা করে থাকে। সে চারটি হলো: একটি আয় বিধি বা ইনকাম মেথড, উৎপাদন বিধি বা প্রোডাক্ট মেথড, ব্যয় বিধি এক্সপেন্ডিচার মেথড এবং ভ্যালু অ্যাডেড মেথড। এই চারটি উপায়ে দেশের ন্যাশনাল ইনকাম গণনা করা হয়। প্রথমে আমরা দেখব আয় বিধি বা ইনকাম মেথড। দেশের প্রতি ব্যক্তির যে নিজস্ব আয়, সেই আয়, কর্পোরেটের সেক্টরের যে আয়, সরকারের যে নিজস্ব আয় এবং বিদেশি ব্যক্তিদের দেশে ইনভেস্টমেন্ট, সব কিছুর আয় একত্রিত গণনা করে এই ইনকাম তৈরি হয়। দেশের ব্যক্তির আয় করার উপায় হচ্ছে এই চারটি উপায়। একটি হচ্ছে রেন্ট, তারা রেন্ট হিসাবে তারা আয় করে। কেউ কেউ ইন্টারেস্ট হিসাবে ইনকাম করে, কারো বেতনের দ্বারা, কেউ বেতন ওয়েজেস দ্বারাও ইনকাম করে এবং প্রফিটের দ্বারা ইনকাম করে। দেশের ব্যক্তি এই চার ধরনের উপায়ই আয় করে, অর্থাৎ এই চার ধরনের আয়ের সমষ্টিকে বলা হয় ন্যাশনাল ইনকাম, যেটাকে আমরা আয় বিধি মেথড বলি। এটা এনআই ইজিক্যাল টু আর, মানে রেন্ট, আই ফর ইন্টারেস্ট, ডাব্লু ফর ওয়েজেস অ্যান্ড পি ফর প্রফিট। তারপর উৎপাদন বিধি বা প্রোডাক্ট মেথড। এই পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বের করার জন্য দেশের এনএনপিকে অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্টকে গণনা করা হয়ে থাকে। এই নেট ন্যাশনাল প্রোডাক্ট কি, জিডিপি কি, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যার দ্বারা আমরা দেশের এক ফাইন্যান্সিয়াল ইয়ারে কতগুলি উৎপাদন হয়েছে সেগুলো বের করতে পারি এবং এইটুকু প্রোডাক্ট উৎপন্ন হয়েছে এর দ্বারা দেশের ন্যাশনাল ইনকাম বের করা হয়। উৎপাদন বিধিতে ন্যাশনাল ইনকাম বের করার ফর্মুলা হলো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, অথবা ন্যাশনাল ইনকাম যাকে আমরা বলি সেটা এনএনপি মাইনাস মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স, কারণ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাক্স দিই না, ইনডাইরেক্ট ট্যাক্স দিই। ডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স কি, এটা আমরা ট্যাক্সেশনে পড়বো। তার সঙ্গে যুক্ত করা হয় সাবসিডি। কোনো প্রোডাক্ট মার্কেটে যাওয়ার পর তাকে হয় ট্যাক্স দিতে হয় কিংবা সরকার সাবসিডি দেয়। তো এইভাবে আমরা উৎপাদন পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বের করে থাকি। তারপরে ব্যয় বিধি বা এক্সপেন্ডিচার মেথড। এই পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বের করার জন্য সমস্ত ধরনের ব্যয় একসঙ্গে যুক্ত করা হয়। ভারতের বাইরে এই পদ্ধতি কার্যকর, ভারতে এই পদ্ধতিতে আমরা ন্যাশনাল ইনকাম বের করে থাকি না। তো ন্যাশনাল ইনকাম বের করার জন্য সমস্ত ব্যয়কে একসঙ্গে নিয়ে আসা হয়। তো ব্যক্তিরা ব্যয় করে কি, কনজাম্পশন, কোনো কিছু কেনা, বা ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় ইনভেস্ট করা, এই দুই দুই প্রকারে আমরা মানিকে ব্যয় করি। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টও বিভিন্ন কাজের জন্য তার মানিকে ব্যয় করে রাখে। এক্সপোর্ট, বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসার জন্য আমরা ব্যয় করে থাকি। এবং ইম্পোর্টকে মাইনাস করতে হয়, কারণ আমাদের এখান থেকে কোনো জিনিস বাইরে যায়, সেজন্য সেটাকে মাইনাস করতে হয়। এই এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম বের করার ফর্মুলা হলো সি ফর কনজাকশন, আই ফর ইনভেস্টমেন্ট, জি ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স ফর এক্সপোর্ট, মাইনাস এম ফর ইম্পোর্ট। তো এই এক্সপেন্ডিচার মেথডে ভারতের বাইরে ন্যাশনাল ইনকাম বের করা হয়ে থাকে। ন্যাশনাল ইনকাম বের করার লাস্ট মেথড হলো ভ্যালু অ্যাডেড মেথড। তো ভ্যালু অ্যাডেড মেথডে আমরা কি করি, আমরা জানি গম থেকে আটা তৈরি হয়, আটা থেকে আবার বিস্কিট তৈরি হয়। আমরা মনে করি যে 100 কেজি গম নিলাম এবং এই গম 1 কেজি গমের দাম 25 টাকা হলে 100 কেজি গমের দাম হচ্ছে 2500 টাকা। সেম এই গম থেকে আটা তৈরি করার সময় সেম 100 কেজি আটা উৎপন্ন হবে এবং আটার দাম আমরা ধরে নিলাম 1 কেজির দাম 30 টাকা, তাহলে 100 কেজির দাম 3000 টাকা। আবার এই 100 কেজি আটা থেকে আমরা ধরলাম 1000 প্যাকেট বিস্কুট তৈরি হলো, প্রত্যেক প্যাকেটের দাম 5 টাকা হলে বিস্কুটের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে 5000 টাকা। তাহলে আটা থেকে গম তৈরি করার সময় ভ্যালু 2500 থেকে 3000 হয়ে যায়, অর্থাৎ ভ্যালু 500 টাকা বৃদ্ধি পায়। সেম আটা থেকে যখন আমরা বিস্কুট তৈরি করি এই ভ্যালু 3000 থেকে 5000 হয়ে যায়, অর্থাৎ ভ্যালু 2000 টাকা বৃদ্ধি পায়। তো এই ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বের করার সময় আমরা প্রাইমারি যে ভ্যালু, সেই প্রাইমারি ভ্যালু নিয়ে নিই। এখানে প্রাইমারি ভ্যালু 2500 টাকা, তাই 2500 টাকা নেওয়া হলো এবং গম থেকে আটা হওয়ার সময় যে ভ্যালুটা বেরিয়ে হলো সেটা হচ্ছে 500 টাকা, তাই 2500 সঙ্গে 500 টাকা। এবং আটা থেকে যখন আমরা বিস্কুট তৈরি করি তখন ভ্যালু
যে অ্যাড হলো সেটা হচ্ছে 2,000 টাকা। তাহলে এই সমস্তগুলো সমষ্টিকেই বলা হয় ভ্যালু অ্যাড মেথড, যেটা 5,000 টাকার সমান, এবং সেটা অবশ্যই অন্তিম যে প্রোডাক্ট আসে তার ভ্যালুর সঙ্গে সমান হয়। তো এই ভ্যালু অ্যাডেড মেথডের মাধ্যমেও আমরা দেশের ন্যাশনাল ইনকাম বের করে থাকি। ভ্যালু অ্যাডেড মেথডে যে মান পায় সেটা অন্তিম বস্তুর মানের সমান হয়। আর এই ভ্যালু অ্যাডেড ওপর সরকার প্রত্যেক বস্তুর জন্য, যেমন গমের জন্য আলাদা ট্যাক্স, আটার জন্য আলাদা ট্যাক্স, বিস্কিটের জন্য আলাদা আলাদা ট্যাক্স নেয়। এই ট্যাক্সকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যাকে আমরা শর্টকাটে ভ্যাট বলে থাকি। বর্তমানে এই ভিএটি ভ্যাট সমাপ্ত হয়ে গিয়েছে, তার বদলে নিয়ে আসা হয়েছে, চালু করা হয়েছে জিএসটি। ভ্যাট এবং জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। নেক্সট, পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। পিসিআই এর মাধ্যমে আমরা দেশের ন্যাশনাল ইনকাম গণনা করা যায়। পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম হলো দেশের প্রত্যেক ব্যক্তির দিনে কত টাকা আয় করছে, সেটাই হচ্ছে ব্যক্তির পিসিআই। পিসিআই বের করার সময় আমরা যে ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকামকে পপুলেশন দিয়ে ভাগ করি। দেশের পিসিআই যত বেশি হবে, দেশের জনগণের মধ্যে সাম্যতা তত বেশি দেখা যাবে, দেশের জনগণের জীবনযাপন প্রণালী তত উন্নতি হবে। আর এই পিসিআই কমায়ের মূল কারণ হলো আনএমপ্লয়মেন্ট। এবার আমরা জানবো আনএমপ্লয়মেন্ট সম্পর্কে। আনএমপ্লয়মেন্ট হলো যদি কোনো ব্যক্তির ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ইচ্ছা অনুযায়ী কাজ না পায়, তখন তাকে আনএমপ্লয়মেন্ট বলা হয়। অবশ্যই তাকে কাজ করার ইচ্ছা থাকতে হবে। এই আনএমপ্লয়মেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলি হলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কোনো ব্যক্তির একটি জব থেকে অন্য জবে পরিবর্তন হওয়ার সময় যে ক্ষুদ্র সময়ের জন্য, যে শর্ট সময়ের জন্য আনএমপ্লয়মেন্ট হয়ে থাকে, সেই ক্ষুদ্র সময়টাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট, অনেক সময় কোনো ব্যক্তি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের কারণে সম্পূর্ণভাবে আনএমপ্লয়মেন্ট হয়ে পড়ে, অর্থাৎ এক জব থেকে অন্য জবে সুইচ করার সময় সে পার্মানেন্টলি আনএমপ্লয়মেন্ট হয়ে পড়ে, তখন তাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। শিক্ষার অভাব এবং টেকনোলজি চেঞ্জিংয়ের মাধ্যমে এই ফ্রিকশনাল এমপ্লয়মেন্ট হয়ে থাকে। সিজনাল আনএমপ্লয়মেন্ট, কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট ঋতুতে বা সিজনের পর আনএমপ্লয়মেন্ট হয়ে পড়লে তাকে সিজনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। যেমন আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারীরা গরমের পরে তারা আনএমপ্লয়মেন্ট হয়ে পড়ে। দিওয়ালির পরে পটাকা ফ্যাক্টরির যে কর্মচারী আছে তারাও আনএমপ্লয়মেন্ট হয়ে থাকে। কৃষিক্ষেত্রেও এই ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা যায়। নেক্সট, টেকনোলজিক্যালি আনএমপ্লয়মেন্ট। উন্নত টেকনোলজি যেমন কম্পিউটার, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট ইত্যাদি আসার কারণে অনেক ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কাজ হারাচ্ছেন। এই ধরনের আনএমপ্লয়মেন্টকে আমরা টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট, যোগ্যতা, স্কিল ও ডিগ্রি থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তার শিক্ষাক্ষেত্রে কোনো জব না মিলে, তখন তাকে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। সমস্ত ছাত্র বা জ্ঞানী ব্যক্তিদের এই ধরনের আনএমপ্লয়মেন্টের শিকারই হতে হয়। সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, কোনো কোম্পানি বা সংস্থা হঠাৎ বন্ধ হয়ে গেলে ওই কোম্পানি বা সংস্থায় কর্মরত সমস্ত ধরনের ব্যক্তি, সিও থেকে কনজিউমার রিটেলার পর্যন্ত সবাই আনএমপ্লয়মেন্ট হয়ে পড়ে, তখন এই ধরনের আনএমপ্লয়মেন্টকে সাইক্লিক আনএমপ্লয়মেন্ট বলা হয়। যেমন ভারতের গাড়ি তৈরি করতো ফোর্ড কোম্পানি, এই ফোর্ড কোম্পানি হঠাৎ ভারত থেকে চলে যায়, তাহলে ফোর্ড কোম্পানিতে কর্মরত সমস্ত ব্যক্তি তাদের কাজ হারা হয়ে যায়। এছাড়া নোকিয়া কোম্পানি কর্মরত ব্যক্তিরা বর্তমানে সাইক্লিক আনএমপ্লয়মেন্টের উদাহরণ। গাইজ আনএমপ্লয়মেন্ট, এই ধরনের আনএমপ্লয়মেন্ট সবচাইতে বেশি কৃষিক্ষেত্রে দেখা যায়। কোনো জমিতে 5জন ব্যক্তি যে পরিমাণ শস্য উৎপন্ন করছে, ওই সমপরিমাণ জমিতে যদি 2জন ব্যক্তি একই পরিমাণ শস্য উৎপন্ন করে, তো বাকি যে 3জনের মার্জিনাল কাজ সেটা শূন্য ধরা হয়, অর্থাৎ তাদের কাজ করা এবং না করা দুটোই সমান, তাই তাদেরকে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলা হয়। আনএমপ্লয়মেন্টের তথ্য সংগ্রহ করে রাখে এনএসএসও, ন্যাশনাল সিম্পল সার্ভে অফিস, যেটা মসপি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে কাজ করে। এমপ্লয়মেন্ট ফলে তৈরি হয় গরিবি, পোভার্টি। এবার আমরা পোভার্টি বা গরিবি সম্পর্কে দেখব। গরিবি সংজ্ঞা দেওয়ার জন্য অনেকজন অনেক মতবাদ দিয়েছেন। এনএসএসের মতে যারা প্রত্যেক জীবনের সবচাইতে জরুরি জিনিস যেমন খাদ্য, বস্ত্র আর ঘর বা আশ্রয় না থাকলে তাদেরকে গরিব বলা হয়। পরে এর সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যকে যুক্ত করা হয়। গরিবি নির্ণয় করার জন্য অনেক কমিটি অনেক মতবাদ দিয়েছেন, সেগুলি হলো ডান্ডেকর কমিটির মতে কোনো ব্যক্তি প্রত্যেক দিন 2250 ক্যালোরির ওপরে খাদ্য না পেলে তাকে গরিব হিসাবে ধরা হয়, কিন্তু পরবর্তীতে এই 2250 ক্যালোরি থেকে সেটাকে 2400 ক্যালোরি করে হয়েছিল। এটাকে ক্যালোরি নীতিও বলা হয়ে থাকে। টেন্ডুলকর কমিটি 2009 সালে টেন্ডুলকর কমিটির মতে শহরের ক্ষেত্রে কোনো ব্যক্তি প্রত্যেক দিন 33 টাকার কম এবং গ্রামীণ ক্ষেত্রে প্রত্যেক দিন 27 টাকার কম খরচ করার সামর্থ্য না থাকলে তাকে গরিব হিসাবে ধরা হয়। 2012 সালে রাংরাজান কমিটি টেন্ডুলকরের কমিটির মতবাদকে পরিবর্তন করে শহরের ক্ষেত্রে 33 টাকাকে পরিবর্তে 47 টাকা এবং গ্রামীণ ক্ষেত্রে 27 টাকাকে পরিবর্তন করে 32 টাকা করেছিলেন। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ভারতে কোনো ব্যক্তির প্রত্যেক দিন $2 অর্থাৎ 160 টাকার কাছাকাছি খরচ করার সামর্থ্য না থাকলে তাকে গরিব বলা হবে বলে জানিয়েছিলেন।
গরিব নির্ণয় করার পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করা থাকি, একটা হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি, একটা রিলেটিভ পভার্টি। এই সমস্ত রিপোর্ট, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, টেন্ডুলকার রিপোর্ট, রাঙ্গারাজান রিপোর্ট, সবই অ্যাবসোলিউট পভার্টির ওপর বেস করে তৈরি করা হয়েছিল। রিলেটিভ পভার্টি, কোনো কিছুর সাপেক্ষে গরিবী গণনাকে বলা হয় রিলেটিভ পভার্টি। এই রিলেটিভ পভার্টির ধারণা দেয় দাদাভাই নওরোজি তার লেখা বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন ইন্ডিয়াতে। পভার্টি দ্বারা গরিবী নির্ণয় করার জন্য একটি লাইন বা রেখা নির্ণয় করা হয়, যাকে পভার্টি লাইন বলা হয়ে থাকে। পভার্টি লাইনের ওপরে যেসব ব্যক্তিরা থাকে তাদেরকে এপিএল বা অ্যাবভ পভার্টি লাইন বলে, এবং নিচে যারা থাকে সেই ব্যক্তিদের বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন বলা হয়ে থাকে। বিপিএল ব্যক্তিদেরকে সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। লরেন্স কার্ভ হলো দেশের ধনী ও ব্যক্তিদের মধ্যে সমতা ও অসমতাকে নির্দেশ করার যে রেখা তাকে বলা হয় লরেন্স কার্ভ। লরেন্স কার্ভ নির্ণয় করার জন্য আমরা এক্স অক্ষতে রাখি পপুলেশনকে বা জনসংখ্যাকে এবং ওয়াই অক্ষতে রাখি ইনকামকে। ইকুইটি লাইন অফ লরেন্স কার্ভ, যে লাইন বা রেখা দ্বারা কোনো দেশের ক্ষেত্রে ধনী ও ব্যক্তিদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, অর্থাৎ ধনী ও গরিবদের মধ্যে সমান পরিমাণ মানি থাকে, টাকা থাকে, সেই লাইনকে ইকুইটি লাইন বলা হয়। লরেন্স কার্ভে ইকুইটি লাইন ৪৫ ডিগ্রি রেখাকে ধরা হয়, কারণ এই ৪৫ ডিগ্রি রেখা বরাবর পপুলেশন এবং তার যে ইনকাম সে দুটোই সমান হয়, সেই জন্য এই ৪৫ ডিগ্রি রেখাকে ইকুইটি লাইন ধরা হয়। ৪৫ ডিগ্রি ইকুইটি লাইন থেকে লরেন্স কার্ভ যত দূরে সরে যাবে তত দেশে ধনী ও গরিবদের মধ্যে ভেদাভেদ বৃদ্ধি পাবে। ভারতে 1% লোকের কাছে প্রায় দেশের 73% টাকা আছে, তাই ভারতের লরেন্স কার্ভ ইকুইটি লাইন থেকে অনেক দূরে অবস্থান করে। লরেন্স কার্ভ থেকে আমরা দেশের ধনী ও গরিবদের মধ্যে পার্থক্য বুঝতে পারি, কিন্তু গণনা করতে পারি না। সেই জন্য নিয়ে আসা হয় গিন্নি কোফিসিয়েন্ট বা গিন্নি গুণাঙ্ক। এর ফর্মুলা হলো A/A+B। এখানে এ হলো ইকুইটি লাইন এবং লরেন্স কার্ভের মধ্যে যে ক্ষেত্র সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করি, আর বি হলো লরেন্স কার্ভ এবং পপুলেশনের মধ্যে যে ক্ষেত্র। যদি ইকুইটি লাইন এবং এই লরেন্স কার্ভ যদি একই লাইনের উপর অবস্থান করে তাহলে এ এর মান 0 হয়, অর্থাৎ গিন্নি কোফিসিয়েন্টের মান 0/0+b = 0। এই গিন্নি গুণাঙ্ক 0 হওয়ার মানে দেশের মধ্যে ধনী গরিবদের মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না, তারা সবাই সমান। এই জন্য গিন্নি গুণাঙ্কের মান 0 হওয়া মানে তাকে পারফেক্ট ইকুয়ালিটি বলা হয়। আবার যখন এই লরেন্স কার্ভ যদি এক্স অক্ষের ওপর অবস্থান করেন অর্থাৎ পপুলেশনের ওপর অবস্থান করে তাহলে বি এর মানটা 0 হয়, তখন গিন্নি গুণাঙ্কের মান A/A+0 অর্থাৎ A/A=1 হয়। এই গিন্নি গুণাঙ্কের মান 1 হওয়া মানে দেশে পারফেক্ট ইনইকুয়ালিটি আছে, মানে ধনী ও গরিবদের মধ্যে ভেদাভেদ প্রচুর। যারা ধনী তারা আরও ধনী হয়ে চলে যাচ্ছে, যারা গরিব তারা আস্তে আস্তে আরও গরিব হয়ে যাচ্ছে। তো এই গিন্নি কোফিসিয়েন্ট থেকে বা গিন্নি গুণাঙ্ক থেকে আমরা দেশের ধনী ও গরিবদের মাত্রা সেটা নির্ণয় করতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, গিন্নি গুণাঙ্কের মান 0 থেকে 1-এর মধ্যেই হবে। গিন্নি গুণাঙ্কের মান যত কম হবে দেশে ধনী ও গরিবদের মধ্যে পার্থক্য তত কম হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।